নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে ভূগোল বিষয়ের পেজ নাম্বার 255 সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করব। তাহলে দেখো, বিভাগ কয়ের একেরগুলো বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একের এক, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়, এটা হবে অপশন ক ক্যানিয়ন। একের দুই, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে, এটা হবে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। একের তিন, ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো, এটা হবে অপশন ক প্যাংগং হ্রদ। একের চার, গম হলো একটি, এটা হবে অপশন ক রবি শস্য। একের পাঁচ, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়, এটা হবে অপশন খ টুইস্টার। একের ছয়, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে, এটা হবে অপশন গ অ্যাপোজি। একের সাত, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো, এটা হবে অপশন ক ভাকরা নাগাল। একের আট, গঙ্গা নদীর উৎস হলো, এটা হবে অপশন ক গঙ্গোত্রী হিমবাহ। একের নয়, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা প্রবাহিত হয়েছে তা হলো, এটা হবে অপশন ঘ কর্কট ক্রান্তি রেখা। একের দশ, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, এটা হবে অপশন ঘ শীতকালে। একের এগারো, পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত, এটা হবে অপশন ঘ হলদিয়ায়। একের বারো, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হলো, এটা হবে অপশন ক কূপ ও নলকূপ। একের তেরো, ভারতের বৃহত্তম বন্দর শহর হলো, এটা হবে অপশন ঘ মুম্বাই। একের চোদ্দো, টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো, এটা হবে অপশন ক বাদামি। এরপর বিভাগ ক্ষয়ের দুয়ের দাগের বলেছে নিম্নলিখিত বাক্যগুলি থেকে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে। দুয়ের এক, নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, এটা শুদ্ধ। একের দুই, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটা শুদ্ধ। একের তিন, ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, এটা অশুদ্ধ। একের চার, লোকটাক হ্রদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ, এটা অশুদ্ধ। একের পাঁচ, ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প, এটা শুদ্ধ। একের ছয়, দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, এটা শুদ্ধ। একের সাত, এল নিনোর বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায়, এটা অশুদ্ধ। এরপর দুই বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, দুয়ের এক বলেছে ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে, উত্তর হবে খাঁড়ি। দুই, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে আর্গ। তিন, বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, উত্তর হবে অ্যানিমোমিটার। চার, ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, উত্তর হবে কর্দমাক্ত লবণাক্ত। পাঁচ, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, উত্তর হবে পেট্রো রাসায়নিক। ছয়, দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলা হয়, উত্তর হবে এরিটি। সাত, মরু অঞ্চলের বায়ু ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, উত্তর হবে ক্ষয়। এরপর তিনেরগুলো বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তিনের এক, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি, উত্তর হবে ল্যাম্বার্ট। তিনের দুই, কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে, উত্তর হবে কয়াল। তিনের তিন, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি, উত্তর হবে উত্তরপ্রদেশ। তিনের চার, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল, উত্তর হবে কলকাতার ঘুষুরিতে। তিনের পাঁচ, পশ্চিম হিমালয়ের তাল কি, উত্তর হবে অগভীর হ্রদ। তিনের ছয়, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত, উত্তর হবে 74.04%। তিনের সাত, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো,
উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক। 2-3-8 ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর হবে দেরাদুনে। এরপর 2-4 বলেছে বাম দিকের সাথে ডান দিকের শব্দগুলি মিলিয়ে লেখো। 2-4-1 ওজোন গ্যাসের প্রাধান্য, এটা হবে অপশন 4 স্ট্র্যাটোস্ফিয়ার। 2-4-2 ধান গবেষণাগার, এটা হবে অপশন 3 কটক। 2-4-3 বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র, এটা হবে অপশন 2 গুড়গাঁও। 2-4-4 সরলবর্গীয় অরণ্য, এটা হবে অপশন 1 পাইন। এরপর বিভাগ গয়েরগুলো বলেছে 3 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 বলেছে নগ্নি ভবন কাকে বলে? উত্তর হবে আবহবিকার ও ক্ষয়ীভবন প্রক্রিয়া দুটিকে একত্রে নগ্নিভবন বলে। অর্থাৎ আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা ভূত্বকের উপরিভাগের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেগুলি বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলির দ্বারা অন্যত্র অপসারিত হলে মূল শিলা ক্ষয়প্রাপ্ত ও নগ্ন হয়ে পড়ে থাকে, তাই একে নগ্নিভবন বলা হয়। এরপর 3-1 অথবাটা বলেছে বৈপরীত্য উত্তাপ কাকে বলে? উত্তর হবে বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ার স্তরে সাধারণত উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর উষ্ণতা কমতে থাকে, কিন্তু কখনো কখনো কয়েকটি ক্ষেত্রে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা না কমে বরং বেড়ে যায়। উচ্চতার সঙ্গে উষ্ণতা কমার স্বাভাবিক সম্পর্কের এই বিপরীত অবস্থাকে বৈপরীত্য উত্তাপ বলে। এরপর 3-2 বলেছে আন্তঃক্রান্তীয় সম্মেলন অঞ্চল বা ITCZ কাকে বলে? উত্তর হবে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ এসে পরস্পর মিলিত হলে বায়ুমণ্ডলে আলোড়নের সৃষ্টি হয়, ফলে বায়ুপ্রবাহে ব্যাঘাত ঘটে। উভয় ক্রান্তীয় অঞ্চলের মাঝে অবস্থিত নিরক্ষীয় অঞ্চলে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর পরস্পর মিলন ঘটে বলে নিরক্ষীয় অঞ্চলকে আন্তঃক্রান্তীয় সম্মেলন অঞ্চল বলে। এরপর 3-2 অথবাটা বলেছে সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। উত্তর হবে বায়ুপ্রবাহ, পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের লবণতা, উষ্ণতা, ঘনত্ব প্রভৃতির তারতম্যজনিত কারণে নির্দিষ্ট দিকে নিয়মিতভাবে ও ভূপৃষ্ঠের সমান্তরালে সমুদ্র জলের একমুখী প্রবাহকে সমুদ্র স্রোত বলে। এরপর 3-3 বলেছে বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। উত্তর হবে বিভিন্ন প্রকারের বর্জ্য পদার্থের বিজ্ঞানসম্মত উপায়ে সংগ্রহ, অপসারণ ও পৃথকীকৃত বর্জ্য সামগ্রীগুলির প্রয়োজনীয় পুনঃব্যবহার এবং নিয়ম অনুসারে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যেসব পদক্ষেপগুলি গ্রহণ করা হয় সেই সব গৃহীত পদক্ষেপগুলিকে একত্রে বর্জ্য ব্যবস্থাপনা বলে। এরপর 3-3 অথবাটা বলেছে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? উত্তর হবে যে সকল বর্জ্যগুলি থেকে তেজস্ক্রিয় সংক্রমণের আশঙ্কা থাকে তাদের তেজস্ক্রিয় বর্জ্য বলে, যেমন শিল্প সংস্থা, ইউরেনিয়াম থোরিয়াম খনি, নিউক্লিয়ার পরীক্ষাগার, পারমাণবিক বিস্ফোরণ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রভৃতি থেকে নিঃসৃত তেজস্ক্রিয় বর্জ্যবস্তু। এরপর 3-4 বলেছে ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে ক মরু উদ্ভিদে পর্ণকাণ্ড দেখা যায় এবং এদের পাতার পরিবর্তে কাঁটা দেখা যায়। খ জলের অভাবযুক্ত স্থানে মরু উদ্ভিদ জন্মায় বলে মরু উদ্ভিদের মূলতন্ত্র অত্যন্ত সুগঠিত হয়। এরপর 3-5 বলেছে ধাপ চাষের সংজ্ঞা দাও। উত্তর হবে পার্বত্য অঞ্চলের ঢালু জমির ঢালের আড়াআড়িভাবে অর্ধচন্দ্রাকৃতি জমি তৈরি করে ফসল চাষ করার পদ্ধতিকে ধাপ চাষ বলে। এরপর 3-5 অথবাটা বলেছে বাণিজ্যিক ফসল বলতে কী বোঝো? উত্তর হবে যে সকল ফসল কেবলমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে অর্থ উপার্জনের জন্য সুবিশাল জমি, প্রচুর মূলধন, উন্নত কৃষি পদ্ধতি ও পরিকাঠামো প্রয়োগের দ্বারা উৎপাদন করা হয় তাদের বাণিজ্যিক ফসল বলে, যেমন চা, কফি, রাবার, পাট, কার্পাস প্রভৃতি। এরপর 3-6 বলেছে সেন্সর বলতে কী বোঝো? উত্তর হবে সেন্সর হলো একটি সংবেদনশীল যন্ত্র যা বহু দূরে থেকেও বস্তু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করতে পারে। এই সেন্সর প্রধানত 2 প্রকারের হয়, যথা সক্রিয় সেন্সর যেমন র্যাডার এবং নিষ্ক্রিয় সেন্সর যেমন MSS বা মাল্টিস্পেকট্রাল স্ক্যানার। এরপর 3-6 অথবাটা বলেছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো। উত্তর হবে ক কোনো দেশের আঞ্চলিক ও অর্থনৈতিক পরিকল্পনাগুলি গ্রহণ করার ক্ষেত্রে এই মানচিত্রগুলির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। খ দেশের প্রতিরক্ষা সংক্রান্ত পরিকল্পনা এবং পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এই মানচিত্র ব্যবহার করা হয়। এরপর বিভাগ খ 4 বলেছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4-1 বলেছে নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে লেখো।
উত্তর হবে ক লম্ফদান প্রক্রিয়া। অপেক্ষাকৃত ছোট শিলাখণ্ড, নুড়ি, পাথর প্রভৃতি জলের স্রোতের মাধ্যমে অগ্রসর হওয়ার সময় নদীর তলদেশে শিলাস্তরে ঠোক্কর খেয়ে লাফাতে লাফাতে এগিয়ে চলে। একে নদীর লম্ফদান প্রক্রিয়ায় বহন বলে। এরপর খ টান বা আকর্ষণ প্রক্রিয়া। বড় বড় শিলাখণ্ডগুলি নদীর তলদেশ দিয়ে গড়াতে গড়াতে বা পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে এগিয়ে চলে। পরিবহনের এই প্রক্রিয়াকে টান বা আকর্ষণ প্রক্রিয়া বলে। গ ভাসমান প্রক্রিয়া। বালুকণা, পলিকণা, কাদাকণা প্রভৃতি নদীর জলস্রোতে ভাসতে ভাসতে পরিবাহিত হয়, একে ভাসমান প্রক্রিয়া বলে। এরপর 4-1 অথবাটা বলেছে জেট বায়ুর সাথে ভারতের মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। উত্তর হবে 1973 সালে ভারত রাশিয়া যৌথ অনুসন্ধান মোনেক্স বা মনসুন এক্সপেরিমেন্ট থেকে জানা যায় দক্ষিণ এশিয়ার এপ্রিল-মে মাসে 2 ধরনের জেট বায়ু প্রবাহ মৌসুমী বায়ুর উৎপত্তি ঘটায়। সেগুলি হলো উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু এবং ক্রান্তীয় পূবালি জেট বায়ু। উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু, এই জেট বায়ু মে মাসের শেষ ভাগে তিব্বত মালভূমির তাপীয় প্রভাবে বাধা পেয়ে দুর্বল হয়ে পড়ে এবং হিমালয়ের উত্তরে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশে সরে চীন পর্যন্ত বিস্তৃত হয়। পশ্চিমা জেট বায়ু দুর্বল হওয়ার কারণে ভারত মহাসাগরের জলীয় বাষ্পপূর্ণ সামুদ্রিক বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুরূপে ভারতবর্ষে প্রবাহিত হতে শুরু করে। ক্রান্তীয় পূবালি জেট বায়ু, এই জেট বায়ু জুন থেকে আগস্ট মাস পর্যন্ত সক্রিয় থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহ বজায় রাখে এবং একটানা বৃষ্টিপাতের লিনতাপে এই জেটের গতিশক্তি বেড়ে গিয়ে সক্রিয় হয়ে ওঠে এবং মৌসুমী বায়ুর শক্তি বৃদ্ধি করে। এই জেট দুর্বল হয়ে পড়লে মৌসুমী বৃষ্টিপাতে ছেদ ঘটে এবং সেপ্টেম্বর মাসে এটি ভারত থেকে সরে গেলে মৌসুমী বায়ু দুর্বল হতে শুরু করে। এরপর 4-2 বলেছে প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। দেখো উত্তর হবে প্রকৃতির তারতম্য অনুসারে বর্জ্য পদার্থগুলিকে 3 ভাগে ভাগ করা হয়, যথা ক কঠিন বর্জ্য, যেসব বর্জ্য পদার্থ জলে সহজে দ্রবীভূত হয় না বা মিশে যায় না এবং যাদের জল ব্যতীত অন্য উপায়ে সংগ্রহ ও পরিবহন করা যায় তাদের কঠিন বর্জ্য বলে। এই বর্জ্যের প্রধানত 3টি উৎস, যথা নির্মাণ ও ভাঙন কার্য, শিল্পজাত আবর্জনা ও গৃহস্থ জঞ্জাল, যেমন ভাঙা কংক্রিটের টুকরো, প্লাস্টিকের ভাঙা বস্তু, ধাতব টুকরো প্রভৃতি। খ তরল বর্জ্য, সাবানের জল, অন্যান্য আম্লিক ও ক্ষারকীয় জল, মলমূত্র, শিল্প কলকারখানা থেকে নির্গত বিভিন্ন তরল রাসায়নিক ক্ষতিকারক উপাদান, কসাইখানা ড্রেন থেকে নির্গত রক্ত, রক্তরস প্রভৃতি পদার্থকে তরল বর্জ্য বলা হয়। গ গ্যাসীয় বর্জ্য, বিভিন্ন কলকারখানা, মোটর গাড়ি প্রভৃতি থেকে নির্গত বিষাক্ত গ্যাস, যেমন নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, প্রাণীর মলমূত্র থেকে উৎপন্ন হওয়া গ্যাস, রান্নার ধোঁয়া প্রভৃতিকে গ্যাসীয় বর্জ্য বলা হয়। এরপর 4-2 অথবাটা বলেছে বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। উত্তর হবে ক বর্জ্যের প্রভাবে দূষিত হচ্ছে পৃথিবীর জল, বায়ু, মাটি। খ বর্জ্য পদার্থ থেকে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে। গ বর্জ্য পদার্থের স্তূপ থেকে চুঁইয়ে বিষাক্ত জল মাটির ভিতরে প্রবেশ করে পানীয় জল বা ভৌম জলকে বিষাক্ত করে তুলছে। এরপর 4-3 বলেছে ভারতের সড়কপথ ও রেলপথের প্রতিটি 3টি করে সুবিধা আলোচনা করো। উত্তর হবে ভারতের সড়কপথের 3টি সুবিধা হলো ক সড়কপথের মাধ্যমে দুর্গম এলাকাতে পণ্য ও যাত্রী পরিবহন করা যায়। খ সড়কপথের মাধ্যমে পচনশীল দ্রব্যের পরিবহনের সুবিধা হয়। গ সড়ক পরিবহনে আলাদা আলাদা উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন রকমের যানবাহন ব্যবহৃত হয়, এতে সময়, শ্রম ও অর্থের সাশ্রয় ঘটে। ভারতের রেলপথের 3টি সুবিধা হলো ক একসাথে অনেক যাত্রী ও পণ্য পরিবহন করা যায়। খ রেল পরিবহন তুলনামূলকভাবে বেশ সস্তা পরিবহন মাধ্যম। গ দূরপাল্লার পরিবহনে রেল পরিবহন সুবিধাজনক। এরপর 4-3 অথবাটা বলেছে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুবিধাগুলি আলোচনা করো। এর উত্তর হবে ক মাথাপিছু শস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। খ কৃষি থেকে কৃষকের আয় অনেক বৃদ্ধি ঘটেছে। গ কৃষিকাজে উন্নত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়াতে কায়িক পরিশ্রমের সম্ভাবনা কমে গেছে। ঘ কৃষি নির্ভর বাণিজ্যের প্রসার ঘটেছে। উমা ভারতের খাদ্য সংকট ও দুর্ভিক্ষের সমস্যা অনেক কমেছে। এরপর 4-4 বলেছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। উত্তর হবে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া প্রধানত 4 ধরনের স্কেলের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রকাশ করে।
সেগুলি হলো ক মিলিয়ন সিট, 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি হলো এর অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত বিস্তার, RF হলো 1:10 লাখ এবং স্কেল হলো 1 সেমি সমান 10 কিমি, অর্থাৎ মানচিত্রে 1 সেমি ভূপৃষ্ঠে 10 কিলোমিটারের সমান। খ ডিগ্রি সিট, 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি হলো এর অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত বিস্তার, RF হলো 1:2,50,000 এবং স্কেল হলো 1 সেমি সমান 2.5 কিমি। গ হাফ ইঞ্চি সিট, 30 মিনিট ইন্টু 30 মিনিট হলো এর অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত বিস্তার, RF হলো 1:1 লাখ এবং স্কেল হলো 1 সেমি সমান 1 কিলোমিটার। আর ঘ ইঞ্চি সিট, 15 মিনিট ইন্টু 15 মিনিট হলো এর অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত বিস্তার, RF হলো 1:50,000 এবং স্কেল হলো 1 সেমি সমান 0.5 কিলোমিটার। এরপর 4-4 অথবাটা বলেছে জিওস্টেশনারি ও সান সিঙ্কোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। উত্তর হবে ক সান সিঙ্কোনাস উপগ্রহগুলো পৃথিবীর উত্তর দক্ষিণ মেরু বরাবর পৃথিবীর চারদিকে আবর্তন করে, অন্যদিকে জিওস্টেশনারি উপগ্রহগুলো পৃথিবীর নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। খ সান সিঙ্কোনাস উপগ্রহগুলির উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 600 থেকে 700 কিলোমিটারের মধ্যে থাকে, অন্যদিকে জিওস্টেশনারি উপগ্রহগুলির উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটারের মধ্যে থাকে। গ সান সিঙ্কোনাস উপগ্রহগুলো পৃথিবীর 2 মেরু বরাবর আবর্তন করে বলে এদের নিয়ার পোলার স্যাটেলাইট বলে, অন্যদিকে জিওস্টেশনারি স্যাটেলাইটগুলি পৃথিবীর নিরক্ষীয় তল বরাবর আবর্তন করে বলে এদের ইকুইটোরিয়াল অরবিটাল স্যাটেলাইট বলে। ঘ সান সিঙ্কোনাস উপগ্রহগুলো পৃথিবীর বিভিন্ন ধরনের সম্পদ সমীক্ষার কাজে ব্যবহার করা হয়, যেমন IRS। অন্যদিকে জিওস্টেশনারি উপগ্রহগুলো যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন ইনস্যাট। এরপর বিভাগ 6-এর দাগেরগুলো দেখো ম্যাপ পয়েন্টিং করতে দিয়েছে। 6-1 বলেছে কাবেরী নদী। তোমরা দেখো দক্ষিণ ভারতে যে নীল রঙের রেখাটি দেখানো হয়েছে সেটা হলো কাবেরী নদী। এরপর 6-2 বলেছে K2 ভারতের একেবারে উত্তরে দেখো একটা ত্রিভুজ চিহ্ন দিয়ে K2কে দেখানো হয়েছে। 6-3 সম্বর হ্রদ, এটা দেখো ভারতের পশ্চিম দিকে একটা জলের চিহ্ন দিয়ে সম্বর হ্রদকে দেখানো হয়েছে। 6-4 একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল, এটা দেখো পূর্ব ভারতে মেঘালয় রাজ্যের শিলংকে দেখানো হয়েছে। 6-5 মরুমৃত্তিকা অঞ্চল, এটা দেখো পশ্চিম ভারতের রাজস্থান রাজ্যে হলুদ রঙের প্যাচ করে মরুমৃত্তিকা অঞ্চলকে দেখানো হয়েছে। 6-6 উত্তর ভারতের একটি ইক্ষ উৎপাদক অঞ্চল, এটা দেখো উত্তরপ্রদেশ রাজ্যে সবুজ রঙের প্যাচ করে ইক্ষ উৎপাদক অঞ্চলকে দেখানো হয়েছে। 6-7 একটি ম্যানগ্রোভ অরণ্য, এটা দেখো পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে সবুজ রঙের প্যাচ করে সুন্দরবন অরণ্যকে দেখানো হয়েছে। 6-8 পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, এটা দেখো চিত্তরঞ্জনকে সবুজ রঙের বিন্দু করে দেখানো হয়েছে। 6-9 বিশাখাপত্তনম বন্দর, এটা দেখো নোঙরের চিহ্ন দিয়ে পূর্ব ভারতে বিশাখাপত্তনম বন্দরকে দেখানো হয়েছে। আর 6-10 মুম্বাই, এটা দেখো লাল বক্স করে পশ্চিম ভারতে দেখানো হয়েছে মুম্বাইকে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।